Assalamualaikum. I think everybody is fine. Okay, students. আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম তোমার নেরেশনের বেসিক রুল সম্পর্কে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের নেরেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা নিশ্চয়ই বাসায় এটা প্র্যাকটিস করেছো। তো আজকে আমরা today we'll discuss about the way of narration of interrogative sentence. We'll discuss about interrogative sentence and how we can change the interrogative sentence into indirect narration. Okay, let's start. তোমরা সবাই জানো যে interrogative sentence হচ্ছে that kinds of sentence which ask questions, অর্থাৎ প্রশ্ন করার interrogative sentence দ্বারা মূলত জিজ্ঞাসা করা হয়, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, that is interrogative sentence. তো তিন ধরনের interrogative sentence আছে। তোমরা দেখো একটা হলো অলরেডি লিখে দিয়েছি এখানে yes no question, অর্থাৎ যে কোশ্চেনগুলোর অ্যানসার yes no দিয়ে করা হয়। যেমন আমি একটা কোশ্চেন করেছি এখানে have you done the work, তুমি কি কাজটি করেছো, এটার অ্যানসার yes অথবা no। একইভাবে wh কোশ্চেন, তোমরা জানো wh ওয়ার্ড আছে, who এখানে একটা who, what, when, which, whom, whose, where, why, এগুলো হচ্ছে তোমার wh ওয়ার্ড। যেমন এখানে আমি who are you বলেছি, তুমি কে, এটার অ্যানসার কিন্তু তুমি yes no দিয়ে করতে পারবে না, তোমার নামটা অবশ্যই বলতে হবে। আচ্ছা, এরপরে তোমার আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। সেটা কি রকম দেখো, তোমরা 19 এ ট্যাগ কোশ্চেন করেছো, যেমন ইট ইজ রেইনিং নাও, ইজন্ট ইট। তো এই তিন ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে, এগুলোর আমরা ন্যারেশন কিভাবে করতে হয় সেটা আমরা এখন দেখব। তো এই ন্যারেশন করার জন্য আমাদের করণীয় কি? কয়েকটা কাজ। প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট করার জন্য কি করতে হয় দেখো, প্রথমে হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা কিভাবে করব দেখো, আমরা জানি ডাইরেক্ট স্পিচে তোমার সে টু যেটি হোক না কেন আমরা আস্ক লিখব। আর যদি তোমার s যুক্ত থাকে সেস বা সেস টু থাকে তাহলে লিখব আস্ক, এখানে s যুক্ত হয়ে যাবে। আর যদি তোমার সেড অথবা সেড টু থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে আস্কড। দুটো ক্ষেত্রে সে বা সেড টু থাকলে হবে আস্ক, s যুক্ত যদি থাকে আস্ক, সেস টু বা সেস যদি থাকে তাহলে হবে আমাদের আস্কস, আর সে বা সেড টু থাকলে হবে আস্ক। হচ্ছে রিপোর্টিং ভার্ব পরিবর্তন। দুই নাম্বার কাজ হচ্ছে তোমার যদি রিপোর্টেড স্পিচটি যদি সেকেন্ড যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তবে ইনভার্টেড কমা দিয়ে ইকো অ্যাভেলেবল। আর যদি wh ওয়ার্ড দ্বারা শুরু হয়, wh ওয়ার্ড দ্বারা শুরু হলে if বা whether বসবে না, if বা whether বসবে না। আর তিন নম্বর কাজ as usual তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। তিন নম্বর কাজটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। আর চার নম্বর কাজটা হচ্ছে যে পারসন, টেন্স এবং নিকটবর্তী শব্দ চেঞ্জ
এই সেট টু জায়গায় হবে হি আস্কড মি ইনভার্টেড কমা উঠে এখানে ইফ হবে যেহেতু অক্সিলারি ভার্ব দ্বারা শুরু। এরপরে এই সেন্টেন্স থেকে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। লক্ষ্য করো এখানে পারসন পরিবর্তন করতে হবে, ইউ সেকেন্ড পারসন মডিফাই করে অবজেক্টকে মি কে তাহলে হয়ে যাবে কি বলো আই। এটা দেখো দূর থেকে আমরা বুঝতে পেরেছি রিপ্রেজেন্টেটিভ টেন্স, তাহলে পাস্ট ইন্ডিকেটিভ টেন্স করতে হবে। তাহলে হবে পাস্ট ইন্ডিকেটিভ টেন্স সাবজেক্ট পরে মেইন ভার্বের পাস্ট নিতে হবে আই লাইক ম্যাঙ্গোস। পাশাপাশি থেকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বানালাম, কারণ ইন্টারেক্টিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স না বানালে তোমার রিলেশন হবে না। অ্যাসার্টিভ সেন্টেন্স বানানো হয়েছে যে আমরা এখানে প্রশ্নবোধক চিহ্নের পরিবর্তে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। একইভাবে দ্বিতীয়টা দেখো এখানে ডব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু, এটাকে আমরা কিভাবে করব সেক্টর জায়গায় বরাবর আমরা দি আস্কড মি লিখব, তারপর ডব্লিউএস ওয়ার্ড যেহেতু আছে তাহলে আমাদের ইনভার্টেড কমা কি বা ওয়েদার হবে না, তাহলে ডব্লিউএস ওয়ার্ডটি আমরা বসাবো। তাহলে হবে দি আস্কড মি হোয়াট। এখন যেহেতু এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে তাহলে আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট লিখতে হয় তারপর ভার্ব লিখতে হয়। তাহলে সাবজেক্ট লিখতে হলে এখানে সাবজেক্ট হলো ইউ, সেকেন্ড পারসন আছে তাহলে মি কে মডিফাই করব, তাহলে এটা কি বলো আই হবে হোয়াট আই। এরপরে দেখো ডি ডি থাকাটা আমরা বুঝতে পেরেছি এটা পাস্ট ইনফিনিটিভ টেন্স, এটা যে পাস্ট ইনফিনিটিভ টেন্স ইয়েস্টারডে থেকেও আমরা বুঝতে পারি যেটা অলরেডি পাস্ট হয়ে গেছে ইয়েস্টারডে গতকাল, তো এই জন্য এটাকে পাস্ট পারফেক্ট টেন্স বানাতে হবে। তাহলে হবে কি বলো হোয়াট আই হ্যাড, হোয়াট আই হ্যাড। এরপরে মেইন ভার্বে পাস্ট পার্সন হবে, তাহলে হোয়াট আই হ্যাড ডান। ইয়েস্টারডে হবে দ্য প্রিভিয়াস। আমরা অবশ্যই এটা শিখেছো ইয়েস্টারডে পরিবর্তন হয়ে কি হয় এই। তাহলে आंसरটা কি দাঁড়ালো হি আস্কড মি হোয়াট আই হ্যাড ডান দ্য প্রিভিয়াস ডে। আর লাস্ট ওয়ানটা কি হবে দেখো হি সিগমেন্ট বরাবর কি হবে হি আস্কড মি হোয়াট যেহেতু ডব্লিউএস ওয়ার্ড যা তাই লিখো। দেখো ডব্লিউএস ওয়ার্ডের পাশে যদি কোনো নাউন থাকে তাহলে এই নাউনটাকে আগে লিখে দিতে হবে। হি আস্কড মি হোয়াট তাহলে কি হবে বলো ক্লাস, হোয়াট ক্লাস, কারণ এই সেন্টেন্সে কিন্তু ক্লাস কিন্তু সাবজেক্ট না, হ্যাঁ এটা হচ্ছে কোন শ্রেণীতে, তার মানে এই জন্য ডব্লিউএস ওয়ার্ডের পাশে যদি কোনো নাউন থাকে যেমন হোয়াট ক্লাস, হুইচ বুক ডু ইউ লাইক মোস্ট, এই যে এই টাইপের সেন্টেন্স যদি থাকে তাহলে আমাদের ডব্লিউএস ওয়ার্ডের সাথেই নাউনটাকে লিখে দিতে হবে প্রথমে, তারপর আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে। এখানে সাবজেক্ট হলো ইউ, বরাবর মি কে মডিফাই করতে হবে আই, এবং যেহেতু ইনফিনিটিভ আছে তাহলে পাস্ট ইনফিনিটিভ হবে। আমরা জানি ভি এর পাস্ট তুলে নেই তাহলে হবে কি হোয়াট ক্লাস আই রিড ইন। এই তো এটা গেল ইয়েস টু কোশ্চেনে এবং ডব্লিউএস ওয়ার্ডের দুটো এক্সাম্পল আমি দেখালাম। এখন আমরা ট্যাগ কোশ্চেনে ন্যারেশন করতে হয় কিভাবে সেটা দেখো। ট্যাগ কোশ্চেনে ন্যারেশন কিভাবে করতে হয় যেমন দেখো he said it is raining, he said it is raining isn't it। এটা ন্যারেশন কি হবে দেখো এটা স্টেটমেন্ট হচ্ছে অ্যাফার্মেটিভ কিন্তু ট্যাগ হচ্ছে নেগেটিভ। এখন আমরা স্টেটমেন্ট নেগেটিভ দিয়ে আরেকটা एग्जांपल দিচ্ছি দেখো present yesterday and দেখো এটার স্টেটমেন্টটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ হচ্ছে নেগেটিভ আর এটার স্টেটমেন্টটা হচ্ছে নেগেটিভ ট্যাগ হচ্ছে অ্যাফার্মেটিভ। যদি ট্যাগ নেগেটিভ হয়, যদি ট্যাগ কোশ্চেন নেগেটিভ হয় তাহলে আমাদেরকে ইনডাইরেক্ট স্পিচেও তোমার নেগেটিভ করতে হবে। যেমন দেখো এটা কিভাবে লিখতে হবে
said তো লেখা যাবে না, তাহলে লেখা হবে he asked, যেটা ইন্টারোগেটিভ he asked, তারপরে এখানে if ব্যবহার করতে হবে। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে তো অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়নি, কেন তাহলে if ব্যবহার করব? এটা তো তোমার ইন্টারোগেটিভ, তোমার কি মনে মনে ভাবতে এই প্রশ্নটা এইভাবে আছে, isn't it raining, isn't it raining, সম্পূর্ণ বিষয়টাকে, সম্পূর্ণ রিপোর্টেড স্পিচটাকে তুমি এইটা ভেবে তোমাকে ন্যারেশন করতে হবে, এবং এটার অর্থ মিনিং কিন্তু সেম। এই জন্য আমরা এখানে if ব্যবহার করব। মনে মনে ধরে নিতে হবে অক্সিলারি ভার্ব এখানে is আছে, তাহলে হবে he asked if, তাহলে কি হবে বলো, এখন আমাদেরকে সাবজেক্ট দিতে হবে if, তো থার্ড পারসন কাউকে মডিফাই করে না if, তাহলে যেহেতু এটা বেশি করে নট আসতে হবে if, টেন্স এর পরিবর্তন করতে হবে is আসতে হলে হয়ে যাবে was, আবার নট আছে তাহলে হবে if it was not raining। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, যদি অ্যাকশনটা নেগেটিভ হয় তাহলে ইনডাইরেক্ট স্পিচটা নেগেটিভ। কেন হবে? কারণ এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখি, এইজন্য এটা অ্যানসার হবে he asked if it was not raining। তাহলে এটা কিভাবে হবে দেখো, এটার ট্যাগেশনটা যেহেতু অ্যাফার্মেটিভ আছে, তাহলে ইনডাইরেক্ট স্পিচটাও আমাদেরকে অ্যাফার্মেটিভলি লিখতে হবে। যেমন দেখো the teacher said to হয়ে যাবে asked, the teacher asked the student, the teacher asked the student, এখানে বরাবর if লিখতে হবে। কেন if লিখতে হবে আমি আবারও বলি, কারণ এই সেন্টেন্সটাকে তোমাকে এইভাবে ভাবতে হবে যে were you present yesterday, এটা কি বাবা, were you present yesterday, were you present yesterday, এটাকে এরকম ভেবে তোমাকে ন্যারেশন করতে হবে, কারণ এগুলোর অর্থ একই। তাহলে কি হবে, the teacher asked the student if, তাহলে আমাদের প্রথমে সাবজেক্ট লিখতে হবে, এখানে you আছে, you মডিফাই করতে অবজেক্টে, অবজেক্ট হলো the student, তাহলে আমরা একটু he দিতে পারি, the student এর প্রোনাউন হচ্ছে he, তাহলে he আর were এর পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট পারফেক্ট করতে হবে, তাহলে হবে he had। এরপরে মেইন ভার্ব কিন্তু এখানে were ই আছে, তাহলে were এর পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে been, তাহলে হবে কি if he had been present। এরপরে তোমরা জানো স্টার্ট হয়ে যাবে the previous day। এই হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন। এখন আমরা শিখব কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে হয়। ন্যারেশন অফ আমরা এখন শিখব ন্যারেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে সেটা আমাদেরকে আগে জানতে হবে। হোয়াট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স অলওয়েজ এক্সপ্রেসেস অর্ডার, কমান্ড, অ্যাডভাইস, রিকোয়েস্ট, ফরবিড এটসেট্রা। এই সকল বিষয় এক্সপ্রেস করে, অর্থাৎ বাংলায় যদি আমরা বলতে চাই যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ওই ধরনের সেন্টেন্স যে সেন্টেন্সগুলো আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব এক্সপ্রেস করে, সেটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে ন্যারেশন করতে হলে আমাদের সর্বপ্রথমে যে কাজটা হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, রিপোর্টিং ভার্ব এর পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন আমরা কিভাবে করব? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব এক্সপ্রেস করে, তাহলে রিপোর্টিং ভার্ব শুধুমাত্র একটা হবে না, অনেকগুলো হবে। এক এক এক্সপ্রেশনের জন্য রিপোর্টিং ভার্ব এক এক ধরনের হবে। যেমন আমরা জানি ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব সাধারণত সেড বা সেড টু থাকে, তখন এগুলাকে তোমার সেড বা সেড টু যখন থাকবে তখন এগুলা বিভিন্ন ভাবে এক্সপ্রেশন হবে। যেমন যদি আদেশ বোঝায় তাহলে হবে অর্ডারড, অর্ডারড অথবা কমান্ডেড, অর্ডারড অথবা কমান্ডেড হবে। আর যদি তোমার অনুরোধ বোঝায় তাহলে হবে রিকোয়েস্টেড। আদেশ বোঝালে রিকোয়েস্টেড হবে তোমার অনুরোধ বোঝালে অর্ডার, অর্ডার কমান্ডেড হবে যদি আদেশ বোঝায়। অর্ডার হয় সচরাচর যেমন
জাস্ট নাও, এরকম ধরলে অর্ডার হবে। আর কমান্ডেড হবে কখন? যখন কোনো আর্ম ফোর্সেস, সেটা হতে পারে সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, র্যাব, এরকম উচ্চ পদস্থ কর্মকর্তা যদি তার অধীনস্থ সৈনিককে, সোলজারকে যখন কমান্ড করবে, তখন সেই ক্ষেত্রে আমরা কমান্ড ব্যবহার করব। আদেশ করব, সেই ক্ষেত্রে আমরা কমান্ড ব্যবহার করব। যেমন আমি যদি বলতে পারি যে ক্যাপ্টেন সে টু দ্য সোলজার্স মার্চ ফায়ার, এই সকল ক্ষেত্রে আমরা কমান্ডেড ব্যবহার করব। রিকোয়েস্টেড ফাংশনের সেন্টেন্সগুলোতে আমরা জানি যে সকল সেন্টেন্সগুলোতে প্লিজ অথবা কাইন্ডলি থাকে, যেমন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ প্লিজ ডু মি দ্য ফেভার, হ্যাঁ, এরকম যদি হয় তাহলে হবে রিকোয়েস্ট, কাইন্ডলি হেল্প মি, এই ধরনের যদি সেন্টেন্স হয় সেটাকে আমরা বলবো যে রিকোয়েস্টেড। সচরাচর অনুরোধমূলক সেন্টেন্সগুলো প্লিজ অথবা কাইন্ডলি থাকে। এরপরে দেখো তোমার অনুরোধ গেল, এরপর তোমার অ্যাডভাইসড। অ্যাডভাইস হবে যদি তোমার উপদেশ বোঝায়। তারপরে আসো যদি নিষেধ করা বোঝায় তাহলে হবে ফরবিড। আর যদি উপরে কোনোটাই আদেশ, কোনো উপদেশ, নিষেধ কোনোটাই ক্লিয়ার না বোঝা যায় তাহলে সেক্ষেত্রে আমরা টোল্ড লিখব। কোনোটাই না বোঝা, অর্থাৎ ক্লিয়ার না বোঝা, ক্লিয়ার না বোঝা গেলে, অর্থাৎ এক্সাক্ট আদেশ বোঝালো না, অনুরোধ বোঝালো না, উপদেশ বোঝালো না, নিষেধ বোঝালো, এক্সাক্ট যদি না বোঝা যায় সেই ক্ষেত্রে আমরা টোল্ড ব্যবহার করব। তো ঠিক আছে। আর এটা গেল রিপোর্টিং ভার্ব। দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে তোমার ইনভার্টেড কমা উঠে, টু বলবে, টু প্লাস b1 প্লাস এক্সটেনশন হবে। তৃতীয়ত হচ্ছে ক্ষেত্র বিশেষে পার্সন এবং টেন্সে পরিবর্তন হবে। কথাটা আমি বলেছি ক্ষেত্র বিশেষে, অর্থাৎ যে ধরনের ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ইন্টারেক্টিভ সেন্টেন্সের ভিতরেই অনেক সময় দেখবা যে অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, সেক্ষেত্রে ওই অ্যাসার্টিভ যে ক্লোজটা ইম্পারেটিভ সেন্টেন্সের ভিতরে তোমার অ্যাসার্টিভের কোনো ক্লোজ যদি থাকে সেই ক্ষেত্রে আমরা ওই অংশটা, যেমন ডু হোয়াট আই সে, এই যে হোয়াট আই সে এটা কিন্তু প্রেজেন্ট টেন্স, এটাকে আমাদের পার্সন পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন করতে হবে। এই জন্য বললাম আমি ক্ষেত্র বিশেষে পার্সন এবং টেন্সে পরিবর্তন করতে হবে। তাহলে আসো আমরা রুলস তো দেখলাম, एग्जांपल দেখি। যেমন দেখো the teacher said to the student stand up, এই যে ধরনের সেন্টেন্স stand up আরেকটা সেন্টেন্স বলি আমি, the captain said to the soldiers fire. The man
যেমন দেখো the teacher said to be stand up, টিচার স্টুডেন্টকে যদি বলে স্ট্যান্ড আপ তাহলে অবশ্যই এটা অর্ডার হয়েছে। তারপরে ফায়ার অন, দেখো এখানে ক্যাপ্টেন সোলজারকে বলছে ফায়ার অন, ফায়ার করতে বলছে, তাহলে এটা এখানে আমরা অর্ডার না দিয়ে কমান্ডেড করব। তারপরে দ্য ম্যান সেড টু দ্য বয় অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে একটা উপদেশ বা অ্যাডভাইস বোঝাচ্ছে, তাহলে এখানে রিপোর্টিং করব আমরা অ্যাডভাইস করব। হি সেড টু মি প্লিজ, প্লিজ আছে তাহলে এটা অনুরোধ বোঝাচ্ছে। যদি দেখো কিভাবে রিলেশন করতে হয়, কি হবে এখানে দ্য টিচার সেড টু, যেহেতু এখানে অর্ডার বোঝাচ্ছে, দ্য টিচার ordered the student, the teacher ordered the student, তো লেখা হলো। তারপরে ইনভার্টেড কমা আউট, ইনভার্টেড কমা আউট আমি বলেছি টু ব্যবহার করতে হবে। 2 এর পরে তোমাকে ভার্ব প্রেজেন্ট ফর্ম করে দিতে হবে 2 প্লাস b1, b1 মানে ভার্ব প্রেজেন্ট, b1 অলরেডি আছে, তাহলে কি হবে স্ট্যান্ড আপ। একই ভাবে এটা হবে the captain, the captain, এটা আমরা যদিও আদেশ বোঝাচ্ছে এখানে অর্ডার ব্যবহার না করে আমরা কি ব্যবহার করব, কমান্ডেড ব্যবহার করব, যেহেতু পাস্ট ফর্মে আছে। The captain commanded the soldiers, একই ভাবে এবারে কমান্ডে আমরা টু ব্যবহার করব, তারপরে আমরা ব্যবহার করব ভার্ব প্রেজেন্ট ফর্ম, এখানে ফায়ারিং হচ্ছে ভার্ব প্রেজেন্ট ফর্ম, ফায়ার অন। এরপরে দেখো পরেরটা the man said to the boy always speak the truth, তাহলে এটা কিভাবে আমরা করব, the man said to হয়ে যাবে তোমার অবশ্যই এটা উপদেশ, উপদেশ মানে আমাদেরকে অ্যাডভাইস ব্যবহার করতে হবে, যেহেতু said to past form এজন্য অ্যাডভাইসড। the man advised the boy to, to এর পরে always আমরা লিখতে পারবো না, কারণ always হচ্ছে একটা অ্যাডভার্ব, আমাদেরকে বসানোর কথা হচ্ছে আমি নিয়মে লিখে দিয়েছি যে to এর পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম দিতে হবে, তাহলে ভার্ব প্রেজেন্ট ফর্ম হচ্ছে এখানে স্পিক, তাহলে হবে কি বলো, to speak আগে লিখতে হবে to speak the truth, always টাকে আমরা শেষে দিয়ে দিব। তাহলে আনসারটা হবে the man advised the boy to speak the truth always। আর লাস্ট ওয়ান হবে দেখো প্লিজ আছে তার অনুরোধ, এটা হবে কি he requested me, এই প্লিজ এর কারণে যেহেতু অনুরোধ বোঝাচ্ছে এইজন্য আমরা এখানে রিকোয়েস্টেড ব্যবহার করেছি। এই requested me প্লিজ টা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা আমাদের আর লেখার প্রয়োজন নাই, এটার কারণেই আমরা রিকোয়েস্টেড লিখেছি, এটা হবে he requested me। এরপরে আমাদের লেখা হবে to as usual, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম help, যেহেতু এখানে পারসন আছে পারসন পরিবর্তন করতে হবে, me ফার্স্ট পারসন উইথ সাবজেক্টে, me আবার একটা অবজেক্ট হিসেবে আছে, তাহলে he এর অবজেক্ট আমাদেরকে লিখতে হবে কি he। এই হলো আমাদের তোমার আদেশ নিষেধ অনুরোধ, নিষেধের এক্সাম্পলটা দেই। The teacher said to the student, do not tell a lie। First number example, the teacher said to the student, do not tell a lie। এটাকে যখন তুমি ন্যারেশন করবে দেখো do not tell a lie দুই ধরনের এক্সপ্রেশন আসে, এটা এক ধরনের নিষেধ এক্সপ্রেশন আসে, পাশাপাশি এক ধরনের উপদেশও আসে, তাহলে এটাকে আমরা দুই ভাবে করতে পারি। দেখো কিভাবে করলে কিভাবে হয়, নিষেধ ধরে যদি করি নেগেটিভ যেহেতু তার মানে নিষেধ ধরে আমরা করতে পারি, অর্থাৎ ফরবিড বা ফরবিড আমরা ব্যবহার করতে পারবো, তাহলে এটার आंसर হবে the teacher said to এর জায়গায় আমরা জানি লিখতে হবে forbade। forbid হলো প্রেজেন্ট ফর্ম, শব্দটা আসছে forbid থেকে, forbid থেকে এসেছে, forbid forbade forbidden, তো যেহেতু said to past form এজন্য আমরা লিখেছি forbade। the teacher forbade the students। এরপরে আমাদেরকে যেহেতু ফরবিড শব্দের অর্থই হলো নিষেধ করা, টিচার ছাত্রকে নিষেধ করলো মিথ্যা কথা বলতে, না মিথ্যা কথা বলতে নিষেধ করলো, এইজন্য নটটা আর এখানে বসবে না, নটে ওঠানোর জন্য আমরা এখানে ফরবিড ব্যবহার করলাম। তাহলে কি হবে, the teacher forbade the students। এরপরে আমাদেরকে লিখতে হবে to এর পরে এই do notটা উঠে গেল, এই do noটের জন্য আমরা ফরবিড নিয়ে এসেছি, এরপরে টু এর পরে আমাদের দিতে হয় b1, এজন্য আমরা দেব tell to tell a lie। এই একভাবে করা যায় অথবা আরেকভাবে লেখা যায়
তখন যেহেতু এটা অ্যাডভাইসড যদি দিয়ে করতে পারি, দ্য টিচার অ্যাডভাইস দিয়ে করতে পারি, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস, তখন নট টু লিখতে হবে। কি লিখতে হবে বলো? এই জায়গায় লিখছি টু, আর এখানে লিখতে হবে নট টু টেল। তার মানে এখানে টিচার অ্যাডভাইস করছে মিথ্যা কথা না বলতে, এই জন্য এখানে নট টু ব্যবহার করা হয়েছে। আর এখানে নিষেধ করছে মিথ্যা কথা বলতে, এই জন্য এখানে টু টেল দিয়েছে। তো এই হলো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাজ ইজ দ্য রুলস। ইম্পারেটিভ সেন্টেন্স আরো কিছু ধরনের আছে, যেমন লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে হয় সেটাকে দেখিয়ে দিই। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স আমি তোমাদের দুটো এক্সাম্পল দিয়ে দেখাই দিচ্ছি। যেমন হি সেড টু মি let us go out for a walk, let us go out for a walk। আর একটা एग्जांपल দিচ্ছি তোমাদের, he said to me let me do the sum। ভালো করে লক্ষ্য করো, এটা স্টুডেন্টরা তোমরা প্রায় সময় এগুলো ভুল করো, ভালো করে খেয়াল করো। আশা করি এখন ভালো করে বুঝলে আর ভুল করবে না। দেখো লেটের পর আস থাকে, লেটের পরে যদি আস প্রোনাউনটি থাকে তাহলে সেটা প্রস্তাব বোঝায়, এবং সেই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তে আমাদের প্রপোজ টু লিখতে হবে, সেড টু পরিবর্তে প্রপোজ টু লিখতে হবে। আর লেটের পরে যদি আস না থাকে, দেখো লেটের পরে এখানে আস নাই, এখানে মি আছে, মি থাকুক বা অন্য যে কোনো নাউন প্রোনাউন থাকুক, আস থাকলে সেটা প্রপোজ টু। আর যদি মি থাকে তাহলে সেই সেড টু পরিবর্তে আমরা টোল্ড লিখতে পারবো। কি লিখতে পারবো? টোল্ড বা রিকোয়েস্ট লিখতে পারবো। তাহলে দেখো এটা নেশন আমরা কেমনে করব? হি সেড টু জায়গায় আমাদেরকে লিখতে হবে প্রপোজ টু, প্রপোজ টু মি, অর্থাৎ সেড টু থাকলে হবে প্রপোজ টু, আর যদি শুধু সেড থাকে তাহলে হবে শুধু প্রপোজড, অর্থাৎ সেড টু পরে অবজেক্ট থাকবে, একই ভাবে প্রপোজ টু পরেও আমাদের অবজেক্ট লিখতে হবে। তাহলে হবে হি প্রপোজ টু মি। এখানে দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে নেশন করছি টু ব্যবহার করে, যদি শিখছি টু ব্যবহার করি, কিন্তু এখানে টু ব্যবহার না করে ব্যবহার করতে হবে কি বলো? দ্যাট। কি ব্যবহার করতে হবে? দ্যাট। তো এখানে পার্সন পরিবর্তনের ক্ষেত্রে একটু ব্যতিক্রম নিয়ম আছে, অ্যাজ ইউজুয়াল যে নিয়ম সেটা না। আর লেটের পরে আস অর্থাৎ প্রস্তাব বোঝালে পার্সন পরিবর্তনের জন্য আলাদা রুলস আছে। রুলসটা কি দেখো, যদি তুমি দেখো যে রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে কোথাও না কোথাও, সাবজেক্টে থাকুক আর অবজেক্টে থাকুক, লেটের পরে আস থাকার পরে যদি তুমি এই মি অথবা আস অর্থাৎ ফার্স্ট পারসন যদি থাকে, ফার্স্ট পারসন থাকলে আর কোনো কথা নাই, তুমি অটোমেটিক্যালি উই লিখে দিবা। এখানে আস কাকে মডিফাই করলো এইসব ভাবার দরকার নাই। আমি আবারও বলি কথা, যদি লেটের পরে আস থাকে আর যদি রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন কথাটা পাও, তাহলে তোমাকে ফার্স্ট পারসনের সাথে সেকেন্ড পারসন থাকুক, ফার্স্ট পারসনের সাথে থার্ড পারসন থাকুক, যেটাই থাকুক না কেন তুমি চোখ বুঝে উই লিখে দিবে। এরপর উই লেখার পর তোমাকে এই লেটটাকে ওঠানোর জন্য শুড ব্যবহার করতে হবে। লেটটাকে ওঠানোর জন্য তোমাকে সাবজেক্টের পরে শুড ব্যবহার করতে হবে। শুড যেটা একটা মডেলজি ভার্ব, আমরা জানি মডেলজি ভার্ব পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম বসে, ভার্ব প্রেজেন্ট ফর্ম এখানে গো অলরেডি আছে, তাহলে আর কোনো পরিবর্তন হবে না, গো আউট ফর এ। এখন কথা হলো যদি এই এখানে এই হি না থাকে, এখানে মি না থাকে, যদি এরকম থাকতো ইউ সেড টু হি, যদি এরকম থাকতো ইউ সেড টু হি, ইউ সেড টু হিম যদি থাকে তাহলে কি হবে? দেখো এটা হচ্ছে থার্ড পারসন আর ইউ হচ্ছে সেকেন্ড পারসন, সেটা সেকেন্ড পারসনটাকে তোমাকে প্রায়োরিটি দিতে হবে। সেই ক্ষেত্রে এই আস হয়ে যাবে, তখন আস হয়ে যাবে কি বলো? এই আস হয়ে যাবে ইউ। আমি আবারও কথা বলি, আবারও বুঝাই দিচ্ছি তোমাদের যে লেটের পরে আস আছে মানে প্রস্তাব, কিন্তু রিপোর্টিং স্পিচের পারসন যদি সেকেন্ড পারসন আর থার্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসনকে প্রায়োরিটি দিতে হবে। এখানে উই হবে না, কি হবে? ইউ। কথা বুঝাই গেল? আচ্ছা
এটা একটা বিষয়। এখন যদি আবার এরকম না থাকে, যদি এরকম থাকে, যেমন আমি যদি বলি দ্য টিচার said to him, the teacher said to him, দেখো the teacher ও থার্ড পারসন, him ও থার্ড পারসন, সেইটা কি যদি থার্ড পারসন থাকে, দুটোটাই যদি থার্ড পারসন হয় তখন কিন্তু আমাদেরকে দে লিখতে হবে, বলো দে লিখতে। আশা করি তোমরা প্রস্তাব লেটার করে আজ থাকলে পার্সনগুলো কিভাবে পরিবর্তন হয় আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দেখো এটা লেটার করে নিয়ে আসলে তারপর প্রস্তাব বোঝায়, তাহলে এটাকে আমরা কিভাবে করব? দেখো এটাকে লিখতে হবে হি told me, এই জায়গায় লিখছি প্রপোজ টু, আর এই জায়গায় লিখছি কি হলো হি told me, ইনভার্টেড কমা উঠে দ্যাট করবে ঠিকই। এরপরে এটার ক্ষেত্রে পার্সন পরিবর্তন ওই সেই আগের মতো যেটা তোমরা জানতা এটার মতো না, তাহলে এই নিটা হয়ে যাবে হি, তাহলে এটা কি হবে বলো হি। এরপরে তোমার এই লেটকে উঠাইতে গেলে এখানে শুড ব্যবহার না করে আমরা মাইট ব্যবহার, তাহলে কি হবে হি told me that he might, এরপরে just do the same। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সের রিলেশনও বুঝতে পেরেছো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখন ইম্পারেটিভ সেন্টেন্সের রিলেশন শিখলাম, এখন আমরা শিখব অবজেক্টিভ সেন্টেন্সের রিলেশন। Objective sentence nation. Objective sentence কাকে বলে? Objective sentence always expresses wish and prayer. Objective sentence দ্বারা objective sentence দ্বারা সব সময় ইচ্ছা এবং প্রার্থনা প্রকাশ করে। যেমন objective sentence গুলো সচরাচর মে এবং লং দ্বারা শুরু হয়। মে এবং লং দ্বারা কি হয় শুরু হয়। যেমন মে আল্লাহ হেল্প ইউ, may you be happy, long live our president, long live our country, এই যে এই ধরনের সেন্টেন্সগুলোকে অবজেক্টিভ সেন্টেন্স বলে। অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন একেবারেই সহজ, মাত্র 2 মিনিট লাগবে। দেখো অবজেক্টিভ সেন্টেন্সের ন্যারেশন আমরা কিভাবে করব, এখানে প্রথম হচ্ছে রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের চেঞ্জিং, রিপোর্টিং ভার্বের পরিবর্তন। রিপোর্টিং ভার্বের পরিবর্তন কিভাবে করব, তোমার said অথবা said to যেটাই থাকুক না কেন সেক্ষেত্রে আমরা wished অথবা prayed ব্যবহার করব। wished অথবা কি ব্যবহার করব, prayed ব্যবহার করব। এটা হচ্ছে এক নম্বর কাজ। দুই নম্বর হচ্ছে ইনভার্টেড কমা উঠে, that বসবে, that এর পরে সাবজেক্ট প্লাস might অথবা might be allowed to, তারপরে be1 প্লাস এক্সটেনশন করব। এই হচ্ছে নিয়ম। তোমাদের একটা एग्जांपल দেই আমি, যেমন my mother said to me, may you be happy. My mother said to me, may you be happy. এটা কিন্তু মে দ্বারা শুরু হয়েছে এবং এখানে একটা আশীর্বাদ, অর্থাৎ আশীর্বাদ প্রার্থনা দোয়া করা হয়েছে যে may you be happy, তুমি সুখী হও, তুমি সুখী হও। মা তার সন্তানকে আমাকে বলল যে তুমি সুখী হও। এটা একটা প্রার্থনা সূচক সেন্টেন্স। এই জন্য এটাকে আমরা এই সেট টু জায়গায় আমরা কি লিখব, দেখো মাই মাদার এখানে সেট টু জায়গায় তুমি উইশ তো লিখতে পারো, প্রে লিখতে পারো, যে কোনো একটা তোমার উইশ অথবা প্রে, তাহলে হবে মাই মাদার উইশ। আচ্ছা আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি যে তোমার অবজেক্টিভ সেন্টেন্সে ন্যারেশন করতে গেলে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট যে এখানে নিয়ে আসে,
এই অবজেক্ট লেখা লাগবে না। অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনডাইরেক্ট অ্যাকশন করতে গেলে তোমার এই রিপোর্টিং ভার্বের অবজেক্টে লেখা লাগে না। তাহলে কি হবে? মাই মাদার উইশ দ্যাট, এরপরে তোমাকে সাবজেক্ট লিখতে হবে। এই নিউ যেহেতু আছে, নিউ লিখার পরে নিচে তাহলে হবে আই, আর মে হয়ে যাবে মাইট। আর আমি স্ট্রাকচার তোমাদের বলে দিয়েছি যে সাবজেক্টের পরে কি দিতে হবে? মাইট। তো সাবজেক্ট এখানে দ্যাটের পরে সাবজেক্ট আই দিয়েছি, এখন মাইট স্ট্রাকচার অনুযায়ী আসবে আই মাইট, এরপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম এখানে বি আছে, আই মাইট বি। আমি আরেকটা एग्जांपल দিয়ে দিচ্ছি তোমাদের। যেমন he said to me long live our country, সে আমাকে বললো আমাদের দেশ বিজয়ী। তাহলে এটা কি হবে? he said to he wished that। আচ্ছা, এই that এর পরে লিখতে হবে সাবজেক্ট, তারপরে লিখতে হবে মাইট, তারপরে লিখতে হবে ভার্ব প্রেজেন্ট। আচ্ছা, লং লিভ আওয়ার কান্ট্রি, এখানে সাবজেক্ট কিন্তু তোমার বিষয়টা হচ্ছে এরকম, মে এটাকে আমরা যদি এইভাবে চেঞ্জ করতে পারি যে মে আওয়ার কান্ট্রি, মে আওয়ার কান্ট্রি, মে আওয়ার কান্ট্রি লিভ লং। এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এইভাবে বানাতে পারি। তাহলে সাবজেক্টটা কিন্তু মূলত এখানে আওয়ার কান্ট্রি, সাবজেক্টটা কি বলো? আওয়ার কান্ট্রি। আওয়ার হচ্ছে ফার্স্ট পারসন, সে মডিফাই করতেছে কাকে? হি কে। দেখো আওয়ার হচ্ছে প্লুরাল, আওয়ার কি প্লুরাল, আর হি হচ্ছে সিঙ্গুলার। তাহলে এই প্লুরাল থেকে প্রায়োরিটি দিতে হবে। হ্যাঁ, আর পারসন কি থার্ড পারসনই আসবে, তাহলে থার্ড পারসন হচ্ছে এখানে হি, কিন্তু এখানে প্লুরাল থাকার কারণে এই হি এর প্লুরাল লিখতে হবে। তাহলে হি এর প্লুরাল হচ্ছে দে, আর যেহেতু আওয়ারটা পসেসিভ আছে তাহলে এই দে পসেসিভ লিখতে হবে। তাহলে হবে হি উইশ দ্যাট দেয়ার কান্ট্রি। কি হবে এটা বলো? দেয়ার কান্ট্রি, দেয়ার কান্ট্রি সাবজেক্ট লিখলাম, এরপরে লিখতে হবে যে মাইট, মাইট স্ট্রাকচারালি আসবে, তাহলে মাইট, তারপরে বি1 এখানে আছে বি, তাহলে হবে দেয়ার কান্ট্রি মাইট লিভ লং, দেয়ার কান্ট্রি মাইট লিভ। এই হলো অবজেক্টিভ সেন্টেন্স। আমি আবার অবজেক্টিভ সেন্টেন্সের রুলসটা বলে দিই যে অবজেক্টিভ সেন্টেন্সে তোমার সে টু বা সে যেটাই থাকুক সেই ক্ষেত্রে আমরা উইশ টু বা প্রেট লিখব। এরপরে তোমার ইনভার্টেড কমা উঠে আমরা দ্যাট লিখব। অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ে আসে যেভাবে করেছিলাম দ্যাট ব্যবহার করব। এরপরে যে কাজটা আমাদের দ্যাট এর পরে তোমাকে লিখতে হবে সাবজেক্ট, এরপরে এজ যদি মে থাকুক আর না থাকুক, অনেকে মনে করে যে মে থাকবে মাই থাকবে, বিষয়টা তা না, মে থাকুক আর লং থাকুক যেটাই থাকুক না কেন সাবজেক্টের উপরে আমাদেরকে মাইট ব্যবহার করতে হবে। আর মাইট যেহেতু মডেল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয় অর্থাৎ বেস ফর্ম হয়, সেটা লিখবো। এরপরে অ্যাজ ইউজুয়াল যা আছে তা লিখব। তো আশা করি তোমরা অবজেক্টিভ সেন্টেন্সের ডাইরেকশন বুঝেছো। এরপরে আমরা এখন এক্সক্লেমেটরি সেন্টেন্স ডাইরেকশন এটা দেখাবো। ডাইরেকশন অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো exclamatory sentence কাকে বলে? Exclamatory sentence always expresses sudden expression, আকস্মিক বা হঠাৎ অনুভূতি যে সেন্টেন্সে আসে থাকে বা আসে সেই সেন্টেন্সকে বলা হয় exclamatory sentence। যেমন আমরা বললাম ওয়াও হোয়াট এ ফাইন স্মেল, হোয়াট এ নাইস স্মেল, হ্যাঁ, তারপর হোয়াট এ পিটি, হাউ নাইস ইউ আর, তারপরে এরকম বলতে পারি আমরা হোয়াট এন এক্সাইটিং, what an exciting the game is। এই ধরনের সেন্টেন্সগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে মেনশন করার জন্য সর্বপ্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব পরিবর্তন কেমন হবে দেখো, সেড বা সেড টু যদি থাকে, সেড বা সেড টু কি হয়ে যায়? এক্সপ্লেইন, এক্সক্লেমেটরি থেকে এক্সপ্লেইন বিষয় প্রকাশ করা। Exclaimed, exclaimed with joy, exclaimed with joy বোঝাবে যখন হবে, যখন আনন্দ বোঝাবে, যখন আনন্দ বোঝাবে।
আনন্দ বা সুখ বোঝায়। আর exclaimed with sorrow, exclaimed with sorrow অথবা regret, exclaimed with sorrow বা regret হবে কখন দুঃখ বোঝালে বা কষ্ট বোঝালে। আর exclaimed with surprise অথবা wonder, wonder অথবা surprise, সারপ্রাইজ বা wonder হলে তখন আশ্চর্য হওয়া বোঝাবে, আশ্চর্য হওয়া বোঝাবে তখন wonder বা সারপ্রাইজ হবে। আর যদি উপরে কোনগুলাই না বোঝায় exclaimed, শুধু exclaimed লিখলে হবে। ক্লিয়ার না বোঝাবে, অর্থাৎ আনন্দ, দুঃখ, কষ্ট, লজ্জা, যে এরকম এক্সপ্রেশনগুলো যদি ক্লিয়ার না বোঝা যায় তাহলে শুধু exclaimed লিখলেও চলবে। এরপরে দ্বিতীয় যে কাজটা করতে হবে, ইনভার্টেড কমা উঠিয়ে, ইনভার্টেড কমা উঠে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে। 3 নম্বর কাজ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। আর চতুর্থ হচ্ছে পারসন টেন্স পরিবর্তন করতে হবে। তো নিয়মগুলো আবার বলতেছি, দেখো যে রিপোর্টিং ভার্ব পরিবর্তন, রিপোর্টিং ভার্ব সেই বা সেইতে থাকলে exclaimed with joy যদি আনন্দ বোঝায়, exclaimed with sorrow যদি দুঃখ বোঝায়, exclaimed with surprise wonder যদি আশ্চর্য হওয়া বোঝায়। আর যদি কিছু না বোঝায় তাহলে exclaimed হবে। যদি যেমন পাই পার্টিশন এরকম যদি থাকে তাহলে হবে exclaimed with sorrow, সরি exclaimed with shame। এই ধরনের আরো অনেক আছে। এক্সপ্রেশন অনুযায়ী জয় হবে না sorrow হবে এরকম কথা আসবে। আর যদি কিছুই না বোঝা হয়, না বোঝা যায় ক্লিয়ার, তাহলে হবে exclaimed। তো ইনভার্টেড কমা উঠে দ্যাট বসবে, অ্যাজ ইউজুয়াল অ্যাসার্টিভ এবং অবজেক্টিভ যেরকম দ্যাট বসেছিল এখানেও তাই। আর অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে আর পারসন টেন্স পরিবর্তন করতে হবে। এখন দেখি আমরা কয়েকটা এক্সাম্পল দেখে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, he said to me, what a beautiful scenery it is. দেখো এই তিনটা एग्जांपल যদি ভালো করে বুঝো তাহলে অ্যাসাইনমেন্ট সেন্টেন্সের সমস্যা হবে না। দেখো হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, দৃশ্যটি কত সুন্দর। তো এটাকে আমরা দুই ভাবে এক্সপ্রেশন দিতে পারি, এক্সক্লেম উইথ ওয়ান্ডার দিতে পারি, এক্সক্লেম উইথ জয় ব্যবহার করতে পারি। তাহলে এটা কি হবে, হি সেড টু মি, তাহলে হবে হি এক্সক্লেমড উইথ জয় ব্যবহার করতে পারি, এখানে ওয়ান্ডার ব্যবহার করতে পারি, ওয়ান্ডার দিলাম। আর এখানে তোমার এই যে অবজেক্ট ব্যবহার করা যাবে না, অবজেক্ট সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরে অবজেক্ট ব্যবহার করা যাবে না, এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই অবজেক্টকে এখানে ব্যবহার করতে আমরা পারবো না। তাহলে কি হবে, হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, এরপরে ইনভার্টেড কমা উঠে আমি দ্যাট ব্যবহার করব। এরপরে এই যে হোয়াট এ বিউটিফুল সিনারি ইট ইজ, এটাকে এক্সক্লেমেটরিটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে, পাশাপাশি টেন্স পরিবর্তন করতে হবে, পার্সন পরিবর্তন করতে হবে। তাহলে দেখো এটাকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট এবং ভার্ব লিখতে হবে। তাহলে ইট ইজ, আমরা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি ট্রান্সফরমেশন যেরকম করেছিলাম এখানেও তাই। তাহলে কি
পরিবর্তন করলে আর ইজ থাকবে না, হয়ে যাবে কি বলো, ইট ওয়াজ। এরপরে আর্টিকেল ইট ওয়াজ এ, এই ওয়াজ হয়ে যাবে এখানে ভেরি, তাহলে কি হলো, দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিনারি, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিনারি। তাহলে আজকে কি দাঁড়ালো, হি এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার দ্যাট, অথবা হি এক্সপ্লেইনড উইথ জয় দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল সিনারি। আর এটাকে যদি নেশন করো তাহলে হবে এলাস, যেহেতু আছে এলাস দ্বারা সবসময় সরোনেসকে সরকে এক্সপ্রেস করে, তাহলে হবে হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট, এই সরো লেখার কারণে এলাস আর লেখা লাগবে না, এলাস হচ্ছে যাবে, তাহলে হবে হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট। এখন পারসন যদি পরিবর্তন করো আই উইল পরিবর্তন করবে হি কে, তাহলে হবে হি, আর টেন্স পরিবর্তন করলে হবে, যেহেতু আই এম আন্ডার প্রেজেন্ট টেন্স, পাস্ট পরিবর্তন করলে হবে হি ওয়াজ আন্ডার, হি ওয়াজ আন্ডার, হি এক্সপ্লেইনড উইথ সরো দ্যাট হি ওয়াজ আন্ডার। আর লাস্ট ওয়ান কি হবে, হুররা, তোমরা জানো হুররে বা হুররা, এটা তোমার জয়কে, আনন্দ বোঝায় বা আনন্দ পাওয়া বোঝায়, এরকম এক্সপ্রেশন সাধারণত হুররা ব্যবহার করা হয়। উই হ্যাভ ওন দ্য গেম, তাহলে এটা কি হলো, হি এক্সপ্লেইনড উইথ জয় দ্যাট, এই উই মডিফাই করবে হি কে, দেখো উই যেহেতু প্লুরাল তাহলে হি এরও প্লুরাল লেখা, তাহলে হি এর প্লুরাল আমরা জানি দে, আর টেন্স পরিবর্তন করলে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট আছে, আমার এটা করেসপন্ডেন্ট পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে, দে হ্যাড ওন দ্য গেম। তো এই হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি তোমরা আজকে এই লেকচারটা তোমরা বুঝেছো। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে শুরু করে এক্সক্লেমেটরি সেন্টেন্স পর্যন্ত আমরা রিলেশনগুলো করলাম, এগুলো সবগুলোই ছিল আসলে ডিটেইলড সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স ন্যারেশন। তোমরা জানো তোমাদের এপিসিতে বা সিলেবাসে মূলত কেসেস ন্যারেশন, তো কেসেস ন্যারেশন করার জন্য আগে তোমাদের এই ডিটেইলড সেন্টেন্সের ন্যারেশনগুলো শিখতে হবে। কেউ যদি ডিটেইলড সেন্টেন্সের ন্যারেশনগুলো করতে পারে তার মানে তার কেসেস ন্যারেশনের 80% হয়ে গেল। তো বাকি থাকে তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো, এগুলা প্রতিটা গ্রামার বেস 7 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত প্রতিটা গ্রামার বইয়ে এক্সারসাইজ আছে, ন্যারেশনগুলো তোমরা বাসায় অবশ্যই এগুলো চর্চা করবে। যে কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। পরবর্তীতে যে কেসেস ন্যারেশনের যে কিছু